বিশেষ প্রয়োজনে আজ আমি সবার সামনে আসলাম। তার আগে একটি কথা বলে নেই। অনেকেই এই ব্যাপারে বলে থাকেন যে আলোর স্বল্পতা বা মুখের উপরে আলোক প্রক্ষেপণ এটার উদ্দেশ্যে বলে থাকে। আমি এটা পছন্দ করি না। আমার কাছে এটা মেয়েলি জিনিস মনে হয় যে নিজের মুখের উপরে আলো টালো দিয়ে, এটা আমার কাছে ভালো লাগে না বলে আমি এরকমভাবে একটু আলো আঁধারই পছন্দ করি। আজকে আসার মূল কারণ হচ্ছে একজন বিশিষ্ট ব্যক্তি, একজন অতিশয় ভদ্রলোক, সিরাজউদ্দৌলার বংশধর, নবাব সিরাজউদ্দৌলার বংশধর আলী আব্বাস আরেফ। আমি একটু ভূমিকা করে নিচ্ছি, তারপরে আপনারা সব বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে তিনি স্বয়ং সিরাজউদ্দৌলার বৈধ ওয়ারিস। সিরাজউদ্দৌলার ওয়ারিস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বংশপঞ্জিকা বলেন, এমনকি সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ওনার আচার আচরণ, ওনার দেহ বৈশিষ্ট্য, ওনার চেহারার সাদৃশ্যতা সব কিছুর সাথেই সিরাজউদ্দৌলার সাথে যায়। একেবারে খাপে খাপ, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নেই, আমি এই ব্যাপারে একেবারে ব্যর্থহীনভাবে বলছি। তো ওনাকে স্বাভাবিকভাবেই মানুষ সম্মান করে এবং আমিও সম্মান করি, কিন্তু সম্প্রতিকালে দেখতে পাচ্ছি ওনাকে নিয়ে বারংবার উনি নিজে এবং উনি যাদেরকে আসলেই খুব ভরসা করেন, যাদেরকে খুব ভরসা করেন তারা সবাই এটাই বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি আসলে খুব অসহায় একজন মানুষ। করুণভাবে ফুটিয়ে তোলার একটা প্রচেষ্টা। যেমন ধরেন, একসময় বাংলা চলচ্চিত্র দেখতেন না, ট্যা 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 ট্যা, ওই ধরনের আর কি। এখন সিরাজউদ্দৌলার ওয়ারিসের সাথে এইভাবে করুণভাবে ফুটিয়ে তোলা আসলে মানায় না। করুণ, অসহায়, ওনাকে নিয়ে লেখা হচ্ছে, ওনাকে নিয়ে প্রতিবেদন করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে ওনার অসহায় জীবন। আচ্ছা, এখন এই ব্যাপারগুলো নিয়ে অসহায় জীবন, এবং সবচাইতে বেশি আমার কাছে আঘাত লেগেছিল তখনই আমি বহুদিন পর ওনার সম্পর্কে পোস্ট করি। সবচাইতে আঘাত লেগেছিল আমার একজন ছাত্র, খুব দক্ষ পণ্ডিত, খুব দক্ষ পণ্ডিত, সে আমাকে একটা লিঙ্ক দিল, সম্ভবত চ্যানেল আইয়ের। ওইখানে সিরাজউদ্দৌলার ওয়ারিশ তিনি কথা বলছিলেন। ওইখানে একজন বেয়াদব লোক, সে বলছে যে আনোয়ার হুসাইনের মতো লাগে। আমার কাছে এটা খুব খারাপ লাগলো, কারণ আনোয়ার হুসাইনের মতো লাগে মানে এটা কি হার্ট অ্যাটাক ম্যান নাকি সিরাজউদ্দৌলা? সিরাজউদ্দৌলা সম্পর্কে যতটুকু আজ তক জানি, উনি তো করুণার পাত্র কেউ ছিলেন না, বা উনি কখনো বলেন নাই ওনার দরবারে যে আপনাদের কাছেই আমার বিচার করার ভার দিলাম। এতটা দুর্বল উনি কখনোই ছিলেন না। অনেক সময় রাজনীতির ক্ষেত্রে সুর নরম করতে হতো, কিন্তু এই ধরনের মানে ব্যক্তি সিরাজউদ্দৌলা ছিলেন না। তার মানে তো বুঝতে হয় যে হার্ট অ্যাটাক ম্যান। এইটা কি সিরাজউদ্দৌলার ওয়ারিশ জনাব আলী আব্বাস আরেবের জন্য খুব সুখকর, সম্মানজনক? আমি এই কারণেই লিখেছিলাম যে উনি যাতে মানে এই সমস্ত লেখা, মানে করুণার পাত্র, এইগুলো জন্য, এইগুলো বলছে ওনারও কিছু আচরণগত ব্যাপার আছে, এগুলো থেকে সতর্ক করার জন্য আমি বলেছিলাম। এটা ছিল একটা কারণ। তো এরপরে আমি দেখলাম একটা অদ্ভুত ব্যাপার, যে উনি কি একটা জন্য ব্যাপার, আমি দেখলাম যে উনি আমাকে আনফ্রেন্ড করে বসে আছেন। প্রকৃতপক্ষে আমি কিন্তু খুব কম মানুষকে, হাতে গোনা কয়েক 10জনও হবে কিনা সন্দেহ আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাঠিয়েছি। তো উনি আমাকে নিজেই পাঠিয়েছিলেন। আমি দেখি যে আরে আশ্চর্য ব্যাপার তো, ও এটা আনফ্রেন্ড করা। তারপর দেখলাম আমি ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম এর আগে, ওনাকে যে করুণভাবে উত্থাপন করা হচ্ছে, উপস্থাপন করা হচ্ছে, আমি কথা বলতে গিয়েছিলাম, দেখি যে উনি কোনো জবাব টবাব নাই। বুঝলাম যে নাখোশ। এখন উনি নাখোশ কেন, সেই একটা কাহিনী আমি আপনাদের সামনে বলছি। নাখোশ কারণটা হচ্ছে, আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বাংলা ও বাঙালিদের আমরা কথা বলি। ওইখানে নবাব সিরাজউদ্দৌলার ওয়ারিশ জনাব আলী আব্বাস আরেব তিনি বিভিন্ন পোস্ট করতেন, সাপ্তাহিক পলাশি, সবগুলোই সিরাজউদ্দৌলার নামে চলে, আদতে সিরাজউদ্দৌলার বিষয় কিছুই না। উনি শুধুমাত্র নিজের পরিবারের কথা, ওনার বাবা, ওনার বাবা মা অবশ্যই, আমার দীর্ঘ বিশ্বাস ওনার বাবা, ওনার মা সম্মানিত এবং খুব ভালো মানুষ ছিলেন। কিন্তু উনি এমন সব অদ্ভুত কথা এবং এমন সব অদ্ভুত বিশেষণ দিতেন এবং শুধু এইগুলো নিয়েই লিখতেন। আমি ওনাকে একবার বললাম যে নবাব বাহাদুর, আপনি যে এভাবে করে লেখেন, মানুষজন আপনার কাছ থেকে এগুলো শুনতে চায় না। মানুষজন আপনার কাছ থেকে, আপনি সিরাজউদ্দৌলার ওয়ারিশ, আপনার কাছ থেকে তার কথা শুনতে চায়, আপনার উপলব্ধি নবাবকে নিয়ে শুনতে চায়।
উনি কেমন ছিলেন আপনার কাছ থেকে শুনতে চায়, তার ব্যাপারে আপনার উপলব্ধি শুনতে চায়। এইসব শুনতে চায় না বঙ্গ সম্রাজ্ঞী লুৎফুন্নেসা, আলীবর্দী খান, বঙ্গ সম্রাট, আরও এই ধরনের কিছু অদ্ভুত কিছু বিশেষণ আছে যেগুলো আদতে বিন্দুমাত্র সত্য নয়। এগুলো শুনতে চায় না। তো উনি নাখোশ হয়েছিলেন এবং নাখোশ হওয়ার পর দেখলাম যে তিনি সেই গ্রুপ থেকে বেরিয়ে গেছেন। সমস্যা হচ্ছে এখান থেকেই। মানে এখানে ব্যাপারটা হচ্ছে, যেমন ধরেন উমাপতিধরের কথা বললাম যে আমরা এখন লক্ষণ সেনের কোর্সে আছি। উমাপতিধর লক্ষণ সেনের একজন সভাকবি। তিনি কিন্তু লক্ষণ সেনকে নিয়ে অনেক প্রশস্তি করেছেন। লক্ষণ সেনের বাবা, লক্ষণ সেনের পিতামহ বিজয় সেন, তাকে নিয়ে প্রশস্তি লিখেছেন তিনি, মানে তার স্তুতিবাদ, প্রশংসা। এবং এই প্রশংসাগুলো যখন আপনার জাইমা রহমানের মা, আপনার ওনার নাম হচ্ছে জুবাইদুর রহমান, উনি যখন বাংলাদেশে আসেন ডক্টর ইউনূসের শাসনামলে, একজন চাটুকার এমন নির্লজ্জ স্তুতিবাদ করেছিল, এমনকি তার নগ্ন স্তুতিবাদের কবল থেকে ওই জুবাইদুর রহমানের সৌন্দর্য পর্যন্ত আড়াল হয় নাই। এখন ওই একজন, ওনার প্রতি আমার বিন্দুমাত্র কোনো মানে আকর্ষণ বা আধিক্যতা নাই ডক্টর জুবাইদুর রহমানের প্রতি, কিন্তু একজন নেত্রী বা শাসক পরিবারের মহিলা বা নারী বা আপনার পুরুষ সম্পর্কে তার রূপ এরকম, এগুলো বলাটা আসলে অশ্লীলতা, এগুলো তাদের প্রতি বেমানান, সম্মানের সাথে যায় না। তো উনি আসলে আমার যেটা মনে হয় ওই ধরনের নির্লজ্জ, নগ্ন, অশ্লীল স্তুতিবাদ পছন্দ করেন। তো আমি এটা বলার পরে বেচারা নাখোশ হলেন। এবং এই কারণেই যখন দেখলাম যে আমি আগে ওনাকে যেমন দেখতাম, যেমন দেখেছিলাম, যেমন শুনেছিলাম, তদপেক্ষা করুণভাবে ওনাকে উপস্থাপন করা হচ্ছে, আমি তখনই ওনাকে বলতে চেয়েছিলাম। দেখলাম যে উনি আর শুনেন নাই, মানে উনি শুনতে আগ্রহী না, অর্থাৎ উনি একরোখাভাবে ওনার এই অসহায়ত্বর কথা চালিয়ে যাবেন। তখন আমি পোস্টটা দিয়েছিলাম। এখন পোস্টটা দেওয়ার পর আরেকটা উদ্দেশ্য ছিল, তার আরেকটা ইন্টারভিউ আমি দেখলাম, সেখানে আমি দেখলাম যে ওনার বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। সেটা হচ্ছে তিনি যথারীতি বলে বেড়াচ্ছেন, আগে নিজেকে উনি তুলনা করতেন জয়ের সাথে, মানে 5,500 জয়। এখন জয় 5,500 হলেও সে কিন্তু শাসিকার পুত্র, একেবারে গদ্দিনসীন শাসিকার পুত্র, তাও আবার শ্বেতকালী শ্রীমতী হাসিনার পুত্র, চারটিখানি কথা না। আর এরপরে উনি আবার তুলনা করতেন তারেক জিয়ার সাথে। এইবার দেখলাম তিনি বলে বসেন তারেক জিয়া চাইলে তিনি বিএনপিতে ঢুকবেন। তো এইগুলো কথার সাথে যেখানে তিনি বলছেন তারেক জিয়া চাইলে, এটা আসলে কে বলতে পারে? ধরেন কোনো সেলিব্রিটি বলতে পারে। এই ধরেন আমাদের যে মাসউদ রানা, যিনি শাকিব খান নামে অধিক পরিচিত, অনেকের ক্রাশ। এবং আসলেই সে, আমি পছন্দ করি আর না করি, সত্য কথা হচ্ছে দেখতে শুনতে সে আসলে নায়কের মতো বাংলাদেশের চলচ্চিত্রে একজনই আছে। তো সে এটা বলতে পারে যে যাকে যদি জিজ্ঞাসা করে আপনি এত জনপ্রিয়, আপনি কোথাও গেলে মানুষজন আপনার জন্য শুয়ে পড়ে, তো আপনি কোনো মানে দেশের সেবা করতে চান কিনা, তখন সে বলতে পারে যে অমুক চাইলে আমি করতে পারি। ওই ক্ষেত্রে বলা মানে, ওনার ক্ষেত্রে বলাটা কি এটা মানায় যেখানে উনি নিজেই ওনার সরকারের স্বীকৃতির দরকার? তখন আমি আরেকটা পোস্ট দিই। আশ্চর্য ব্যাপার হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার ওয়ারিশ উনি বাচ্চাদের মতো আচরণ শুরু করেন। উনি 3 জনের কাছে, আমার 2 জন আমার কাছের মানুষ, একজন আমার পরিচিত মানুষ, তাদের সাথে তিনি নালিশের সম্পর্ক করেন। একজন হচ্ছে, আমি তার নাম নিচ্ছি না, খান সাহেব বলছি। খান সাহেব এই ইতিহাস কোষ গ্রুপেরই একজন প্রশাসক। খান সাহেবের কাছে নালিশ করা, তো উনি আবার ওনাকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, উনি এই জন্য আমাকে বললেন। আরেকজন হচ্ছে পাবনার একজন বিখ্যাত, আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে সর্বগুণ সম্পন্ন একজন, একটা পাবনা কোষ বলতে পারেন, পাবনা কোষ, ওই ভদ্রলোকের কাছে নালিশ করা হয়েছে। এবং আরেকজন হচ্ছে আমাদেরই চুয়াডাঙ্গায় বাড়ি, এবং উনি হচ্ছেন একজন বিখ্যাত পরিবারের সন্তান। বিখ্যাত পরিবার মানে যিনি শেখ সাহেব হত্যার সাথে জড়িত, তারই আপন ভাই। এদেরকে নিয়ে তিনি আমার নামে নালিশ, এবং এইটা আমার কাছে খুবই অসহ্যকর লেগেছে। এটা আমার কাছে আমি মানে মানতে পারি না। এবং সব থেকে বড় কথা হচ্ছে সত্য মিথ্যা বলাটা, সত্যের সাথে মিথ্যা যোগ করে এটা উনি আমার ধৈর্যচ্যুতি ঘটিয়েছেন। আরও কিছু কথা, মিথ্যা কথা বলেছেন, যাদের কাছে বলেছেন আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি। সে কারণে আমি বাহিরে সব কথা এখন আনবো না।
তবে আমি সিরাজউদ্দৌলার যিনি বংশধর আছেন আলী আব্বাস আরেব, ওনার উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনি যেই কথাগুলো বলেছেন তার মাঝে একটা হচ্ছে এরকম, ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না। তো আমি কিন্তু কারোর বিরুদ্ধে এমনি এমনি আঙুল তুলি না প্রমাণ ছাড়া। তো আপনি যদি আপনার সীমা লঙ্ঘন করেন, আমি কিন্তু ওই প্রমাণগুলো স্ক্রিনশট কিন্তু আমি দিয়ে দেব। তখন কিন্তু বুঝতে পারবেন যে সম্মান যা আছে তা কিন্তু হারাবেন। অতএব যেইটা আপনাকে বলা হচ্ছে না সেটা নিজের গায়ে নিয়েন না, এবং সেগুলো কথা আমার এই দুইজনের তিনজনের মাঝে দুইজনের কথা বললাম বলেন না। এবং এই ভদ্রলোকের আরেকটা অদ্ভুত ধারণা, আরেকজন ব্যক্তি যিনি জুলাই আন্দোলনের সাথে জড়িত, খুব আপনার সজ্জন ব্যক্তি, উনি নাকি আমার আত্মীয়। এটা একটা মানে পাগলাটে কথার একটা ধারণার একটা সীমা থাকে। চুয়াডাঙ্গার লোক হলেই কি আমার আত্মীয় হবে? আর আমি তো আঞ্চলিকবাজ লোক না। আমার আমার কাছে চুয়াডাঙ্গা বলে আলাদা কোনো খাতির নাই। আমার ভালোবাসার কিছু জেলা আছে, তার মাঝে মালদহ আছে, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, সবগুলোকে আমি ভালোবাসি। আমার আমার চুয়াডাঙ্গার প্রতি আমার আলাদা কোনো, ওই যে থানিয়ার জন্য যেমন সফট কর্নার ছিল, আমার এরকম কোনো সফট কর্নার নাই। আচ্ছা, এবার এইসব কথা বলার উদ্দেশ্য বলছি, উনি যেসব কথা বলছেন ওনাকে নিয়ে কথাগুলো বলার উদ্দেশ্য ছিল এইটা। সবার উদ্দেশ্যেও আমি সবার সামনে এই কথাগুলি বলবো যে উনি যে সিরাজউদ্দৌলার ওয়ারিশ, এতে কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। এবং সত্যিই কথা এটাই, আমি চাই উনি স্বীকৃতি পান, উনি সরকারি স্বীকৃতি পান। কিন্তু উনাকে আগে ওই স্বীকৃতি পাওয়ার জন্য একটু উপযুক্ত যোগ্যতা লাগে, সেইটা ওনাকে অর্জন করতে হবে। স্বীকৃতি পাওয়ার যোগ্যতা ওনাকে অর্জন করতে হবে, যেইটা উনি ওনার আশেপাশে কিছু গাবুর লোক আছে, এদেরকে তিনি বুদ্ধিজীবী আখ্যা দিয়ে তাদের উপরে বলা যে এরা আমাকে নবাব জাদু উপাধি দিয়েছে, ওভাবে কিন্তু হবে না। আপনাকে ওই কোনো কিছু অর্জন করতে গেলে নিজেরও একটা যোগ্যতা থাকতে হয়। যে কোনো একটা উপাধি বা খেতাব যাই বলেন নাকি, নিজের একটা যোগ্যতা থাকতে হয়। আমি সরাসরি বলছি, যেমন ধরেন ওনার দাবি হচ্ছে উনি নিজেকে নবাব জাদা এই উপাধি উনি ব্যবহার করেন। ওনাকে উপাধিটা কে দিয়েছে? আমি এইসব নাম নিচ্ছি না এই কারণে যে ওই ব্যক্তি ইতিহাসের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তিই নন, ইতিহাসের উনি জানেন না। আমি যার কথা বললাম, যিনি আমাকে লিঙ্ক দিয়েছিলেন, আমার ছাত্র পণ্ডিত পণ্ডিত প্রবর, ওই পণ্ডিত প্রবরের সাথে যদি বসায় দেওয়া হয়, টিকতে পারবে না, 10 মিনিটও টিকতে পারবে না। আমার ছাত্রের সাথে সে টিকতে পারবে না। অতএব সে ইতিহাসের কিছুই না। কিন্তু তিনি একটা উপাধি দিয়ে বসছেন নবাবজাদা। নবাবজাদা কাকে বলে? এখন সিরাজউদ্দৌলা নবাব ছিলেন, শতভাগ সত্য কথা। সিরাজউদ্দৌলার কন্যা উম্মে জাহুরা বা কুদসিয়া বেগম, আচ্ছা, ওনার সাথে বিয়ে হয়েছিল সিরাজউদ্দৌলার আপন ভাই ইকরামউদ্দৌলার পুত্র মুরাদউদ্দৌলার সাথে। মানে ভাইয়ের ছেলের সাথে বিয়ে হয়েছিল, অর্থাৎ একই বংশ। ভাইয়ের ছেলের সাথে বিয়ে হয়েছিল মুরাদউদ্দৌলার সাথে। তো মুরাদউদ্দৌলার বাবা ইকরামউদ্দৌলাকেও কিন্তু নওয়াব বলা হতো, যে আপনার নায়েব না, বাংলার নাজিম না, কিন্তু নওয়াব বলা হতো সেই সময়কার ওই ঐতিহ্য অনুসারে। তো সেই হিসাবে মুরাদউদ্দৌলাকে আপনি চোখ বন্ধ করে নবাবজাদা বলতে পারেন। আরেকটা হচ্ছে সিরাজউদ্দৌলার কন্যা উম্মে জাহুরার স্বামী, শতভাগ সে নবাবজাদা, এবং ওনার উপাধিও ছিল নবাবজাদা। এরপরে কিন্তু কারোর উপাধি, ওনার বংশের যারা ছিলেন কারোর উপাধিতে কিন্তু নবাবজাদা ছিল না। নবাবজাদা থাকাটা অস্বাভাবিক। কারণ ধরেন আমি কয়েকটা আমি উৎস দেব, তার মাঝে একটা হচ্ছে মুর্শিদাবাদের নিজামত রেকর্ড আছে, নিজামত রেকর্ড, এবং সেখান থেকে ওই উপাধি সম্বলিত আরেকটা জিনিস একেবারে সোজা সাপটা সরল একটা প্রমাণ দিচ্ছি। এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেসে বংশ তালিকা রক্ষিত আছে, আপনার নাজাভি খানদান আর আফসার খানদানেরটা রক্ষিত আছে, ওখানে উপাধি সমেত রক্ষিত আছে। সেইখানে কিন্তু নওয়াবজাদু উপাধি নাই। অর্থাৎ নওয়াবজাদু উপাধি যদি কেউ হকদার থাকেন, মুরাদউদ্দৌলা অর্থাৎ আলী আব্বাস আরেব সাহেবের পূর্বপুরুষ, ওনার অষ্টম পূর্বপুরুষ, তিনি এটার হকদার। উনি কিন্তু না। এখন উনি নওয়াবজাদা মানে বোঝাচ্ছে উনি নওয়াবের ছেলে। ওনার বাবা গোলাম মুস্তাফা সাহেব খুব সজ্জন ব্যক্তি ছিলেন। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে মাগফিরাত দান করুক, এবং খুব ভালো একজন লোক, দানশীল লোক, সত্যিকারের একজন বড় হৃদয়ের মানুষ। ওই ভদ্রলোক উনিও কিন্তু নওয়াব উপাধি গ্রহণ করেন নাই। এবং আমাদের আলী আব্বাস আরেফ সাহেব যে এইসব
করে বেড়াচ্ছে, মানে সিরাজউদ্দৌলাকে নিয়ে কথা বলছে, উনি এগুলো পছন্দ করতেন না, কারণ তিনি সত্যিকারের একজন নওয়াবি মেজাজের একজন লোক ছিলেন, এটা বলতেই হবে। এবং ওই ওনার কথা যেই শুনেছে, যেই দেখেছে, ছবিও দেখেছে, তার ভিতরে একটা ভার ছিল, একটা তেজ ছিল। এখন তিনি নওয়াব, এই মূর্খ ছাগলদের পরামর্শে তিনি নিজেকে নওয়াবজাদা উপাধি নিয়ে তিনি নিজেই নিজেকে নওয়াবজাদা পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এখন সমস্যা হচ্ছে তিনি স্বীকৃতি যাচ্ছেন। তিনি কিন্তু বারংবার বলছেন, আপনারা ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, অনেকের ভিডিওতে পাবেন তিনি বারংবার নিজেকে তুলনা করছেন ব্রিটেন, স্পেন এইসব রাজবংশের সাথে। এখন দুটোই কিন্তু কনস্টিটিউশনাল মনার্ক, সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে আপনার তারা হচ্ছে মহিমান্বিত ব্যক্তি, সরকার তারা চালান না, কিন্তু সরকার প্রধানরা তাদের কাছে নম করে আর কি। তিনি ওই ধরনের চান, এখন ওই ধরনের চেলে তো হবে না, কারণ ওনার পূর্বপুরুষ ছিলেন নবাব, তারা ছিলেন ওই সময়কার সরকার প্রধান, আর রাষ্ট্রপ্রধান ছিলেন হচ্ছে তাইমুরি সম্রাট। সিরাজউদ্দৌলার চিঠি পর্যন্ত আছে। সিরাজউদ্দৌলা নিজেকে এভাবে দাবি করেছেন যে বাদশাহ দ্বিতীয় আলমগীরের দাস, এভাবে করে নিজেকে উল্লেখ করেছেন। অর্থাৎ ব্রিটিশদেরকে কলকাতা থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে তিনি যে পরোয়ানা জারি করেন, ওই পরোয়ানাতে এইভাবে করে তিনি সিরাজউদ্দৌলা বলেছেন। তো ওইটা হচ্ছে রাষ্ট্রপ্রধান, সম্রাট, তাইমুরি সম্রাট। তাইমুরি সম্রাটের ওয়ারিশ কিন্তু এখনও বেঁচে আছেন, মাহমুদা খানম, কলকাতাতেই বেঁচে আছেন। তো উনি যদি এখন এই সাংবিধানিক রাজতন্ত্রের মতো সুবিধা চান, সেটা মানে তাইমুরি সম্রাট চাইতে পারেন, উনি কিন্তু চাইতে পারেন না, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। এখন দ্বিতীয় আর একটা ব্যাপার হচ্ছে, তিনি যে বংশের মানুষ, সেই বংশের অনুসারে তিনি নবাব উপাধি চাচ্ছেন। এবং যখন তাকে নিয়ে একটা বিতর্কের সৃষ্টি করেছে কিছু ইউটিউবার, সালাউদ্দিন সুমন, এরকম আরও কিছু লোক, মানুষ বাবু, বন্ধুরা আমরা এখন আপনাদের নিয়ে যাব হাজারদুয়ারিতে, দেখুন এখানে সমর্পিতা বাংলার লুৎফুন্নেসা। একটা ভণ্ড, প্রতারক, ফাজিল, একটা বদমাশ একটা লোক, এক নম্বরের ফাজিল একটা লোক। সে এইসব নিয়ে ইতিহাস নিয়ে ভিডিও বানাতে বানাতে সে ইতিহাসের রায় দেওয়া শুরু করেছে, এই ফটকা লোকটা। যাই হোক, এই ফটকা লোক এবং আরও কয়েকজন মিলে বিভিন্ন ধরনের ওনার ওয়ারিশকে যখন হাজির করে, তখন এইটা দেওয়াটা, এইটার রাইট আমাদের আছে যে উনি এই বংশের, কোন বংশের, সিরাজউদ্দৌলার বংশের সত্যিকারের প্রতিভু কিনা সেইটা স্বীকৃতি দেওয়া, সেটা আমরা দিয়েছি। এবং ওই অনুপাতে ওনাকে নওয়াব বাহাদুর উপাধি দেওয়া হয়েছে। এইটা যে কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু দেয়া যায়। যেমন ধরেন, বাংলাদেশ ইতিহাস পরিষদ থেকে ডক্টর আব্দুল কাদির, ওনাকে ইতিহাস সম্রাট উপাধি দেওয়া হয়েছে। আমরা আমাদের ইতিহাস কোষের তরফ থেকে ওনাকে নওয়াব বাহাদুর উপাধি দিয়েছি, এটার তরফ থেকে। এটা কিন্তু সরকারিভাবে না, এটা প্রতিষ্ঠানের তরফ থেকে। এবং আমরা ব্যাখ্যা করে দিয়েছি যে উনি কিভাবে নবাব, তার মানে উনি যেহেতু বংশের স্বীকৃতি যাচ্ছেন, সেই হিসাবে উনি করেছেন কি, সেই নওয়াব বাহাদুর উপাধি কোথাও ব্যবহার না করে সর্বত্র নওয়াব জাদা উপাধি ব্যবহার করছেন। তার মানে তিনি নিজেকে নওয়াবের পুত্র বলতেই তিনি তুষ্ট। তাহলে আমরা তাকে কেন নওয়াব বাহাদুর বলবো? সেদিন থেকে আমরা এটা পরিত্যাগ করেছি। পরিত্যাগ করার পরে ওনাকে যেহেতু নওয়াব জাদা এইটা দিলে ওনাকে আরও ছোটো করা হয়, আমরা সরাসরি ওনাকে আরেফ ভাই বলে ডাকা শুরু করেছে। এতেও উনি নাখোশ হয়েছেন, আমি জানি, বুঝি এটা আমি, কিন্তু কোনো উপায় নাই। কারণ আপনি যেহেতু যোগ্য উপাধি না নিয়ে ছোটোটা নিয়ে ঘুরছেন, আপনি চাচ্ছেন হচ্ছে নওয়াব খেতাব, আপনি চাচ্ছেন হচ্ছে স্বীকৃতি। স্বীকৃতি মানেটা কি? স্বীকৃতি মানে সরকার আপনাকে সিরাজউদ্দৌলার, বাংলাদেশে কিন্তু আরও বংশধর আছে, তাদের মাঝ থেকে আপনাকে সিরাজউদ্দৌলার ওয়ারিশ বলে সরকার ঘোষণা করবে এবং আপনাকে সানাদ দেবে, আপনাকে একটি উপাধিও দেবে এবং আপনাকে ভাতাও দিতে পারে। দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। যদি দিয়ে থাকে তাহলে, যদি স্বীকৃতি দেয় তাহলে ভাতাও দেবে। তো সেই অনুপাতে আমরা আপনার ওই জায়গাটা খালি রাখার চেষ্টা করেছি, আপনি সেটা না করে নিজেকে আরও ছোট করেছেন, নওয়াব জাদা। আচ্ছা, এবারে আসেন, উনি নওয়াব জাদা নিজেই উপাধি ধারণ করেছেন, তাহলে সরকার কেন ওনাকে নওয়াব উপাধি দেবেন? কোশ্চিনকালও দেবে না, বরঞ্চ নবাবের চাইতে নওয়াব জাদা উপাধিটা ছোট। আর সেই উপাধি যদি সরকার ওনাকে যদি স্বীকৃতি দেয়, তার মানে প্রিন্সের স্বীকৃতি দেবে, নওয়াবের ওয়ারিশের স্বীকৃতি দেবে, সিরাজউদ্দৌলার বংশের প্রতিভুর স্বীকৃতি দেবে না। যদি সেটা করে তাহলে উনি নওয়াব জাদা উপাধি যেটা ধারণ করেছেন,
উনি নিজেই যেটা ধারণ করে বসে আছেন তার উপরে সরকার কোনো উপাধি দেবে না, তার ভাতাটাও কমে আসবে, সম্মানটাও কমে আসবে। এইটুকু বোঝার ক্ষমতা আমার বিশ্বাস ওনার মাথায় নাই। সবচাইতে অবাক ব্যাপার হচ্ছে তিনি এর আগেও লীগ সরকারের আমলেও বলতেন সজীব ওয়াদের জয়ের সাথে তুলনা করে 5,500-এর সাথে। এখন তিনি আবার বলছেন তারেক জিয়া যদি চায়। তারেক জিয়া তো ভাই ঠেকা পড়ে নাই। তারেক জিয়া দেশ সার্বভৌম, দেশের সার্বভৌম শাসক, তার তো ঠেকা পড়ে নাই যে আপনাকে বলবে যে আপনি এখানে যোগদান করেন, বিএনপিতে যোগদান করেন। বিএনপিতে যোগদান করার জন্য অনেক চান্দাবাজ কুকুরের মতো জিহবা বের করে বসে আছে, অনেকে বসে আছে বিএনপিতে যোগদান করার জন্য। উনি তো বলবে না, বরঞ্চ ওনার চিন্তা হচ্ছে বিএনপিকে যদি দমন করতে না পারেন চাঁদাবাজদের, ওনার যে সুনাম আছে সেটা টিকে থাকবে না, ওনার সেইটা চিন্তা। তা আপনি যেখানে আপনি নিজেই তার কাছে কৃপা প্রার্থী, আপনি তার কাছে স্বীকৃতি চান, সেখানে আপনি যদি বলেন যে উনি চাইলে বলবো, এভাবে আপনি বলতে পারবেন না। তো সার্বভৌম সরকার, বর্তমান সরকারের প্রতি আপনার অনুগত থাকতে হবে, আপনার কথাবার্তা তো প্রকাশ পেতে হবে। আপনার কথাবার্তা যদি ঔদ্ধত্য প্রকাশ পায় সরকার তো দেবে না, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। যেহেতু আমি চাই আপনি স্বীকৃতি পান। আর একটা মজার ব্যাপার হচ্ছে যেখানে উনি নবাব বাহাদুর উপাধি নিয়ে ঘুরছেন, সেখানে সম্ভবত 2006 বা 2016 সাল থেকে মীর জাফরের ওয়ারিশ, ওনার নাম রেজা আলী মির্জা, ছোটে নবাব বলে খ্যাত, উনি কিন্তু নবাব উপাধি পেয়ে গেছেন, মুর্শিদাবাদের নবাব। যে উপাধিটা ওয়ারেস আলীর মৃত্যুর পর 69 সালের দিকে, 69 সালই হবে, 69 সাল থেকে ওয়ারেস আলীর মৃত্যুর পর এটা সরকার বন্ধ করে দিয়েছিল তাদের পারিবারিক কোন্দলের কারণে। সেটার দীর্ঘদিন ধরে লড়াই করে তারা প্রমাণ করেছে যে সব কিছু মিটে গেছে। এবং মুর্শিদাবাদের যে ভদ্রলোককে দেখেন, তিনি ছোটে নবাব হিসেবে খ্যাত এবং তিনি সবার কাছে কিন্তু খুবই জনপ্রিয় একজন বিশিষ্ট ভদ্রলোক এই ছোটে নবাব। তিনি কিন্তু নিজেকে নবাব উপাধি পাওয়ার পরও নিজেকে ছোটে নবাব, ওই সবাই যেটা বলে ওই সেইটাতেই তিনি তুষ্ট। তিনি কিন্তু মুর্শিদাবাদের নবাব। আরেকজন সিরাজউদ্দৌলার ওয়ারিশ বসে আছেন নবাব জাদা উপাধি নিয়ে। তার মানে আপনি কি মীর জাফরের ওয়ারিশের তুলনায় ছোট? এই সমস্ত রাজনীতি, ইতিহাসের রাজনীতি আপনাকে বুঝতে হবে। যদি না বোঝেন আপনি নিজেই বেইজ্জতি হবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ওনার কথায় মীর জাফরের ওয়ারিশ, মীর জাফরের প্রতি ওনার আক্রোশ থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু মীর জাফরের ওয়ারিশদের প্রতি ওনার যদি আক্রোশ বারবার প্রকাশ পায় গোটা বংশের প্রতি, এটা কিন্তু ন্যাক্কারজনক। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজের ভাষণে বলেছিলেন যে আজ থেকে একজনের শত্রুতা আরেকজনের উপর বর্তাবে না, একজনের কুকর্মে দ্বারা আরেকজনের উপর বর্তাবে না। আর এটা প্রমাণিত মীর জাফরের ওয়ারিশ এখন যারা আছেন, রেজা আলী মির্জা, আরেকজন ছিলেন রেজা আলী খান, এরা সজ্জন ব্যক্তি। ছোটে নবাবের ঘরে দেখবেন সিরাজউদ্দৌলার ছবি তারা টাঙিয়ে রেখে, তারা সম্মান করে তার ব্যাপারে এবং ওনার সম্পর্কে কোনো খারাপ কথা বলে না। আর উনি যদি বারংবার এভাবে আঘাত করে কথা বলেন, এবং সিরাজউদ্দৌলা যিনি হিন্দু মুসলিম এদের মাঝে তফাৎ করতেন না, উনি যদি সব কিছুতে ষড়যন্ত্র খুঁজে পান, তাহলে তো প্রশ্ন আসে মোহনলালকে, মোহনলালের আত্মত্যাগ কি বৃথা গেল? এটা ওনাকে মনে রাখতে হবে। এবং খুবই অদ্ভুত বিষয় হচ্ছে, যেই কারণে আমার মানে আমার যেটা আমি সরাসরি বলছি, উনি সম্ভবত আমার বিশ্বাস উনি স্বীকৃতি পাবেন না। তার অন্যতম কারণ হচ্ছে তিনি দাবি করে বসে আছেন, আমি দেখলাম যে ওনার বাবা শ্রদ্ধেয় গোলাম মুস্তাফা সাহেব, ওনাকে নাকি স্কয়ার হসপিটালে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। তো এটা কিন্তু বড় একটা অভিযোগ। এই অভিযোগের সাপেক্ষে তিনি যদি প্রমাণ দিতে না পারেন, যদি ওই পর্যায়ে কথাবার্তা যায়, তাহলে কিন্তু তিনি নিজেই বিপদে পড়বেন। তিনি সবসময় ষড়যন্ত্র তত্ত্ব কথা বলেন, তার বাসায় হামলা করা হয়েছিল, এই ধরনের কথাবার্তা ক্রমাগত তিনি বলে যাচ্ছেন। এরকম যদি হয় সবাই ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মীর জাফরের ওয়ারিশরা সবাই খুব ঘৃণিত, হিন্দুরা সব হচ্ছে ষড়যন্ত্রকারী, এইসব কথা বলতে থাকলে কিন্তু আপনার পাশে খুব কম লোককে আপনি পাবেন। কারণ বুঝতে হবে, আপনি যদি নওয়াব উপাধি চান, এটা একটা জাতীয় বিষয় হবে, আপনাকে সবাইকে নিয়ে থাকতে হবে, হিন্দু মুসলিমকে নিয়ে থাকতে হবে। মীর জাফরের ওয়ারিশরা যদি আপনার পক্ষে ভালো কথা বলে আপনার সাথে, আপনার ব্যাপারে, আপনি তাদের বিরুদ্ধে যদি বারংবার খারাপ কথা বলেন, তাহলে তো আপনি ওখানে সম্মানটা পাবেন না। আরেকটা জিনিস হচ্ছে উনি বারবার বলেন আমি ভাই বংশীয় ঘরের ছেলে, এসব কথা কিন্তু আসলে চলে না, একটা সময় পরে চলে না। শিক্ষাটা মানুষ ওই বংশীয় ঘরের অনেককে দেখেছে অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করছে এবং হীন মানসিকতার লোক। আবার একজন রিক্সাওয়ালার কাছ থেকে আমি অনেক ভালো কিছু শিখেছি, তার মানসিকতা অনেক উন্নত। মূল ব্যাপার হচ্ছে নিজের মাঝে ধারণ করাটা। মীর জাফরের ওয়ারিশরাও কিন্তু নবাব,
তারা কিন্তু ওই যে এইভাবে বলে না যে আমরা আমরা ভাই উচ্চ বংশের বা আমরা বংশীয় ঘরের, এসব কথা বলে না কিন্তু। এগুলো কিন্তু খুবই খারাপ কাজ। আর আপনি যদি বারংবার এসব বলতে থাকেন তাহলে এটা মনে রাখবেন, বাংলাদেশে এই ঢাকাতেই কিন্তু নবাব স্যার আফরাজ খানের ওয়ারিস আছেন। এই আমাদের ইতিহাস গ্রুপেই তিনি আছেন ওয়ারিস, অতিশয় সজ্জন ব্যক্তি। তিনি কখনো কিছু দাবি করেন না। এরকম লোক যদি দাবি করে বসেন তাহলে কি করবেন? তাহলে তো বলা হবে যে নবাব মুর্শিদকুলি জাফর খান প্রথম নবাব ছিলেন, তারপরে তিনি মনোনীত করেন সুজাউদ্দৌলাকে। সুজাউদ্দৌলার সাথে বিরোধ হয় ওনার ছেলে স্যার আফরাজ খানের, তারপরে দুজনের মিটমাট হয়, সুজাউদ্দৌলা বসেন, তারপরে হচ্ছে স্যার আফরাজ খান বসেন, তারাই হচ্ছে বৈধ। এবং স্যার আফরাজ খানকে আলীবর্দী খান বিশ্বাসঘাতকতা করে হত্যা করে। তখন আপনি কি বলবেন? ঢাকার অনেক সম্পত্তি, জিঞ্জিরা প্যালেস, এগুলো এগুলো কিন্তু স্যার আফরাজ খানের ব্যক্তিগত সম্পত্তি। এগুলো একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আমি আলী আব্বাস আরেফ সাহেবকে বলছি, আরেফ ভাইকে বলছি যে আপনি যেসব কথাবার্তা বলছেন অবশ্যই ভেবেচিন্তে দয়া করে বলবেন। আপনি সম্মানিত মানুষ, নিজের সম্মান বজায় রাখবেন, নিজেকে হেয় করবেন না, নিজেকে করুণার পাত্র দেখাবেন না। একটা উপাধির জন্য, একটা স্বীকৃতির জন্য নিজেকে বারবার করুণ করে উপস্থাপন করলে আপনি কিন্তু পাবেন না। সরকার আপনার প্রতি ত্যক্ত হবে এবং সার্বভৌম সরকারের প্রতি আপনাকে অনুগত থাকতে হবে। এটার জন্য এরকম কথা বলে দিলে হবে না যে আমাকে সাংবাদিক বারবার বারবার প্রশ্ন করেছে এই ব্যাপারে যে আপনি রাজনীতিতে আসতে চান কিনা। তাহলে আপনি বলবেন যে আমি রাজনীতিতে আসতে চাই বা চাই না। এর সাথে তারেক জিয়াকে জড়ানোটা, এটা আপনাকে মেনে নিতে হবে যে তারেক জিয়া বর্তমানের শাসক। আর আপনি যদি ওইরকমভাবে ভাব দেখাতে থাকেন, আপনি মনে রাখবেন তাইমুরি সম্রাটদের ওয়ারিশ কিন্তু এখনও জিন্দা। তো যদি আপনি ওইরকম সম্মান চান, সাংবিধানিক রাজতন্ত্র, সেইটার সবচাইতে বড় হকদার কিন্তু তাইমুরি সম্রাটরাই হবে। এই দিকটা দয়া করে বুঝবেন। ধন্যবাদ সবাইকে।